আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা Discord সার্ভার আছে। আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন। আমি ওই জায়গায় বইসা লুঙ্গি ড্যান্স দেই। আপনারাও আমার সাথে লুঙ্গি ড্যান্স দিতে পারেন। কোনো সমস্যা নেই। কত পুরানো রেফারেন্স দিলাম রে ভাই। আমি কি বুড়া হয়ে যাইতেছি? যাই হোক কিছু করার নেই এদিক থেকে। আসলেও বুড়া হয়ে যাইতেছি। অ্যান্ড আমি গত কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বক্স প্লট এবং তার সাথে রিলেটেড আরো যে সকল প্লটিং মেকানিজমস আছে সেগুলো সম্পর্কে কথা বলার চেষ্টা করছি। অ্যান্ড এখন আপনাদেরকে কিছু স্পেশাল ধরনের প্লটিং মেকানিজমের সাথে পরিচয় করায় দেওয়া উচিত। অ্যান্ড স্পেশাল বলতে এই সকল জিনিসগুলো আসলে কিছু স্পেশাল ধরনের ভিজুয়ালাইজেশনের জন্যই কাজে লাগে। যেমন আমি যদি এখানে আমাদের ডাটা ফ্রেমটাকে একটু দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের ডাটা অথবা যেটা ছিল আমাদের টিপস ডাটা সেটের ডাটা, তাহলে আমরা এখানে দেখবো যে একটা এরর দেখাইতেছে কারণ আমি আবার আমার নোটবুকটা রান করতে ভুলে গেছি গা। এবং হ্যাঁ, এখানে আমাদের কাছে ডাটার ইনফরমেশনটা চলে আসলো। আমাদের ডাটা সেটে 244টা রো আছে, এগুলাকে স্যাম্পলও বলা হয়। এবং যখন আমি মেশিন লার্নিং অ্যালগরিদমে ঢুকবো তখন আমি আলাদা কিছু টার্মিনোলজিস ব্যবহার করা শুরু করব, কিন্তু ওগুলো আসলে নর্মাল একটা ডাটা ফ্রেম অথবা ডাটা সেটকে রেফার করার জন্যই কাজে লাগে। তো তার ভেতরে একটা হচ্ছে রোজকে স্যাম্পল বলে আখ্যায়িত করা। সো সেটাই আমি আপনাদেরকে আগে থেকে একটু স্পয়লার দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের কাছে 244টা রো আছে এবং এই 244টা রো প্রত্যেকটা কলামের ক্ষেত্রেই বিদ্যমান। কোনো কলামে এমন নাই যে একটা দুইটা ডাটা মিসিং আছে, সব কলামেই 244টা রো আমরা দেখতে পারি। অ্যান্ড অ্যাজ এ ডাটা অ্যানালিস্ট এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের ভেতরে পড়ে যে আমরা যেই ডাটা সেটটা নিয়ে কাজ করতেছি সেই ডাটা সেটের বিভিন্ন কলামগুলার মধ্যবর্তী সম্পর্ককে ভালোভাবে বোঝা। আমি এই সিবর্নের সেকশনেই বিভিন্ন প্লটিংয়ের মাধ্যমে দুইটা কলাম এর মধ্যবর্তী সম্পর্ক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু মাঝে মধ্যে এরকম হয় যে আমরা একেবারে ডাইরেক্টলি দুইটা কলামের ভেতরে একটা নিউমেরিক্যাল সম্পর্ককে স্থাপন করতে চাই। মানে আমরা বুঝতে চাই যে দুইটা কলাম একে অপরের সাথে কতটা ক্লোজলি রিলেটেড, একটা কলামের ভ্যালু কতটুকু চেঞ্জ হলে অন্য আরেকটা কলামে এটার কেমন ইফেক্ট পড়বে, এই জিনিসটা আমরা বুঝতে চাই এবং এটা মাঝে মধ্যে খুবই ইম্পর্টেন্ট হয়ে ওঠে এবং এটাকে বলা হয় কোরিলেশন কোএফিশিয়েন্ট। হ্যাঁ, নামটা একটু উল্টাপাল্টা হইতে পারে এবং এটা একটা ম্যাথমেটিক্যাল সূত্রের মতো যেটা দুইটা কলামের মধ্যবর্তী রিলেশনশিপটাকে একটা নিউমেরিক্যাল ভ্যালু দেয়। অ্যান্ড আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমি আমাদের ডাটার ভেতর থেকেই একটা মেথডকে পাই। ডাটাটা হচ্ছে একটা ডাটা ফ্রেম এবং এটা থেকে একটা মেথড পাই যেটার নাম হচ্ছে কোর মেথড। এবং এই কোর মেথডটাই আসলে আমাদেরকে আমাদের ডাটা ফ্রেমের সকল কলামের, বিশেষ করে সকল নিউমেরিক কলামের, ক্যাটাগরিক্যাল কলামের কিন্তু আবার কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করা যায় না। সো শুধুমাত্র নিউমেরিক কলামগুলার কোরিলেশনটা আমাদেরকে দিয়ে দিবে একটা ডাটা ফ্রেম আকারে। সো এই ক্ষেত্রে আমি ভেতরে নিউমেরিক অনলি দিয়ে দিতে চাই, যেহেতু আমাদের কাছে ক্যাটাগরিক্যাল কলামস আছে সেগুলোকে আমি কোনোভাবেই কোরিলেশন কোএফিশিয়েন্ট আকারে দেখতে পারি না। তো এই ক্ষেত্রে নিউমেরিক অনলিকে আমি ট্রু করে দিলাম। আমি যদি রান করি তাহলে আমাদের কাছে ছোটখাটো একটা ডাটা ফ্রেমকে দেখতে পারবো যেটার ভেতরে রো এবং কলাম আকারে এখন আমাদের নিউমেরিক কলামগুলো আছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে টোটাল বিলের সাথে টোটাল বিল রোতে আমরা 1 দেখতে পারতেছি, টিপের সাথে টিপ 1 দেখতে পারতেছি, সাইজের সাথে সাইজ আমরা এখানে 1 দেখতে পারতেছি। এবং এটা দ্বারা বোঝানো হয় যে এই দুইটা কলাম একেবারে 100% কোরিলেটেড। এখন 100% কোরিলেটেড হবেই না বা কেন? কারণ আমরা একই কলামকে দেখতেছি। সো সেম যদি হয় সকল ডাটা, তাহলে দুইটা কলাম এক্স্যাক্টলি সেম টু সেম ভাবেই ক্লোজলি রিলেটেড হবে। যদি সব ডাটা সেম হয় তাহলে এদিক থেকে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। সো একটা কলাম তার নিজের সাথে 100% কোরিলেটেড। এখন এই ভ্যালুটা 1 থেকে যত কমতে থাকবে তত এই রিলেশনশিপটাও কমতে থাকবে এবং এই রিলেশনশিপটা একেবারে -1 পর্যন্ত যাইতে পারে। সো যদি কখনো আপনি কোরিলেশন কোএফিশিয়েন্ট আকারে মাইনাস অথবা নেগেটিভ ভ্যালুকে দেখতে পারেন তাহলে আপনি বুঝবেন যে ওই দুইটা কলাম নেগেটিভলি কোরিলেটেড। মানে আপনার কোনো একটা কলামের ভ্যালু বৃদ্ধির কারণে ওই কলামের ভ্যালুটা
কমতে শুরু করবে যদি এটা নেগেটিভলি হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি লক্ষ্য করেন তাহলে আমাদের কোনো নেগেটিভ ভ্যালু নাই। তার মানে আমাদের এই ডাটা ফ্রেমের ভেতরে কোনো কলাম এমন নাই যেটা নেগেটিভলি কোরিলেটেড এবং প্রত্যেকটা কলামই পজিটিভ ভ্যালু বিশিষ্ট। এখানে যদি আমি আমাদের টোটাল বিলের সাথে টিপসের রিলেশনশিপটা বোঝার চেষ্টা করি তাহলে দেখব এটা হচ্ছে 0.67 মানে অলমোস্ট 67% কোরিলেটেড। তো টিপসের ভ্যালু যদি বাড়ে তাহলে টোটাল বিল 67% করে বাড়তে থাকবে। সেম টু সেম হবে, টোটাল বিল যদি বাড়ে তাহলে টিপসও 67% করে বাড়তে থাকবে। এবং এই সকল জিনিসগুলো আমরা এখানে ভ্যালুর মাধ্যমে বুঝতে পারতেছি। এটাকেই বলা হয় কোরিলেশন কোএফিশিয়েন্ট এবং এটার জন্য একটা কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল সূত্র আছে, স্ট্যাটিস্টিক্যাল বিশেষ করে। আপনারা সেটা উইকিপিডিয়া অথবা ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন যদি আপনারা ম্যাথ ফ্রিক্স হন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ওই ম্যাথমেটিক্যাল টার্মিনোলজিসে যাওয়ার দরকার নাই। যদি আপনি জাস্ট বুঝেন যে এটা কি রিপ্রেজেন্ট করতেছে তাহলেই হয়ে যাওয়া উচিত। অ্যান্ড মাঝে মধ্যে এরকম হয় যে আপনার নিউমেরিক কলামের সংখ্যা অনেক বেশি। ধরেন এখানে তো নিউমেরিক কলাম আছে মাত্র 3টা, এই কারণে আমার ডাটার সাইজটা হয়েছে 3/3। কিন্তু আমি যদি এরকম একটা ডাটা সেট নিয়ে কাজ করতাম যেটার ভেতরে নিউমেরিক কলামের সংখ্যা হচ্ছে 6টা অথবা 7টা, সেহেতু আমাদের ডাটা ফ্রেমটা হয়ে যেত 6/6 এবং সেটা বোঝাটা কঠিন হয়ে যেত এবং এই ক্ষেত্রে ভিজুয়ালাইজ করাটা দরকারি হয়ে পড়ে এবং আমরা এটার জন্য হিট ম্যাপ নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি এবং এই হিট ম্যাপ জিনিসটা স্পেসিফিক্যালি একটা ডাটা ফ্রেমের কোরিলেশন কোএফিশিয়েন্ট বুঝার জন্যই তৈরি করা। সো আমি জাস্ট হিট ম্যাপের ভেতরে আমাদের এই ডাটা ডট কোরিলেশন মেথডটাকে স্টোর করে নেওয়ার চেষ্টা করবো একটা ভ্যারিয়েবলে। আমাদের ফুল এই কোরিলেশন টেবলটাকে এটাকে আমি কোরিলেশন টেবল আকারে আখ্যায়িত করতে পারি এবং আমি এটাকে কর ইজ ইকুয়ালস টু দিয়ে একটু রান করে দিব এবং আমার কাছে থাকবে এবং ভ্যারিয়েবলটা আমি হিট ম্যাপের ভেতরে পাঠিয়ে দিব। তো আমাদের কোর ভ্যারিয়েবলটা আমি পাঠিয়ে দিলাম। আমি যদি রান করি তাহলে আমাদের সামনে একটা হিট ম্যাপ চলে আসবে এবং এই হিট ম্যাপের ভেতরে যদি ডান দিকে লক্ষ্য করেন তাহলে একটা বার আছে যেটা এই কোরিলেশন কোএফিশিয়েন্টের ভ্যালুগুলাকে একটা কালারে আমাদের সামনে শো করবে। সো কালার যত ডার্কার হবে দেখতে পারতেছি ভ্যালু তত কম, তার মানে কোরিলেশনটা তত কম। সো এই ক্ষেত্রে আমরা টিপ এবং সাইজের জন্য কোরিলেশনটা খুবই ডার্ক অবস্থাতে দেখতে পারতেছি, তার মানে এই দুইটা কলামের কোরিলেশনটা খুবই খুবই কম। তারপরে যদি লক্ষ্য করি তাহলে টিপ এবং টোটাল বিলের ক্ষেত্রে এটা একটু লাইটার এবং আমরা যদি রেঞ্জের দিকে তাকাই এই কালার শেডটা কিছুটা 0.07 এর সাথে মিলে, তার মানে এটা অলমোস্ট 70%-এর মতো কোরিলেটেড এবং একেবারে যদি ডায়াগোনাল ভ্যালুগুলোকে চেক করি এগুলা সেম কলামকেই রেফার করতেছে, তার মানে একেবারে 100% কোরিলেশন আমরা ডায়াগোনাল বরাবর দেখতে পারতেছি। সো এই ক্ষেত্রে ভিজুয়ালাইজ করাটা খুবই সহজ হয়ে যায় এবং আপনারা যদি চান তাহলে এই গ্রাফের ভেতরেই ভ্যালুগুলোকেও দেখতে পারেন এবং এটা দেখার জন্য আমরা অ্যানোট নামক অথবা অ্যানোটেশন নামক একটা আর্গুমেন্টকে ব্যবহার করতে পারি। আর্গুমেন্টটা লিখবো আমরা অ্যানোট আকারে ANNOT, এটাকে জাস্ট ট্রু করে দিব এবং আমি যদি রান করি তাহলে এখন আমাদের প্রত্যেকটা কলামের কোরিলেশনগুলা কালারের ঠিক উপরে শো করবে এবং এগুলা দেখে আমরা একেবারে স্পেসিফিক ভ্যালুগুলোকে বুঝে ফেলতে পারি। অ্যান্ড এটা হচ্ছে সিম্পল হিট ম্যাপের বেসিক এবং হিট ম্যাপটা ব্যবহৃতই হয় একটা ডাটা ফ্রেমের কোরিলেশনকে ভিজুয়ালাইজ করার জন্য এবং এটা স্পেসিফিক ইউজ কেস কখন, যখন অনেকগুলা কলাম হবে, অনেকগুলা নিউমেরিক কলাম হবে তখন। এই ক্ষেত্রে আমাদের নিউমেরিক কলামের দরকার নেই কারণ আমরা আমাদের কোরিলেশনটাকে টেবলের মাধ্যমেই বুঝতে পারি। অ্যান্ড এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বড় সড়ো ডাটা সেটের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করতে পারে। সো আমি নতুন একটা ডাটা সেটকে নিয়ে আসার চেষ্টা করব। সো আমরা যদি একটু ডাটা সেট দেখার চেষ্টা করি যেগুলো সিবন থেকে আমাদেরকে দেওয়া হয় গেট ডাটা সেট মেথডের মাধ্যমে, এন্ড আমি যদি রান করি তাহলে এখানে একটা ডাটা সেট পাবো যেটার নাম হবে ফ্লাইটস এবং এই ফ্লাইটস ডাটা সেটটা একটু লোড করে নেওয়ার চেষ্টা করব। sns.load ডাটা সেটের ভেতরে ফ্লাইটসটাকে পাঠিয়ে দিলাম এবং এটা অবশ্যই আমাদেরকে একটা ডাটা ফ্রেমকে দিবে যেটার নাম আমি দিয়ে দিব ফ্লাইটস ইজ ইকুয়ালস টু আমাদের লোড ডাটা সেট মেথডটা এবং ফ্লাইটসটার হেড ভ্যালুগুলোকে একটু দেখে নিতে চাই। আমি যদি রান করি তাহলে দেখতে পারবো আমাদের কাছে 3টা আলাদা আলাদা কলাম আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে অনেকগুলো কলাম হলে, কিন্তু এখানে তো মাত্র 3টা কলাম আছে। ওয়েট ফর ইট বলতেছি কিভাবে আমরা অনেকগুলো কলাম দেখবো। জাস্ট সিম্পলি আমাদের কাছে 3টা কলাম আছে এবং এটার ভেতরে ইয়ার, মান্থ এবং প্যাসেঞ্জার্স নামক 3টা
কলাম দেওয়া হয়েছে এবং এই 3টা কলামের মাধ্যমে আসলে 1949 থেকে 1900 কত পর্যন্ত এটা তো আমি কইতে পারতাছি না, আল্লাহ, 1960, হ্যাঁ 1960 পর্যন্ত প্রতি মাসে প্যাসেঞ্জার সংখ্যাকে এখানে দেওয়া হয়েছে কোনো একটা ফ্লাইটে। আমি জানি না ফ্লাইট নেম কোনটা, জাস্ট এখানে প্যাসেঞ্জার সংখ্যাকে লিস্ট আউট করা হয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের ডাটা ফ্রেমে আমরা ইয়ার পাইতেছি 1949 থেকে 1960 পর্যন্ত, আমরা মান্থ পাইতেছি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এবং প্রত্যেকটা মাসে মোটমাট প্যাসেঞ্জার সংখ্যাকেও আমরা একটা কলামের মাধ্যমে পাই যেতেছি। সো এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ইয়ার, মান্থ এই দুইটাই ক্যাটাগরিক্যাল এবং এদের লিমিটেড সংখ্যক ভ্যালুজ দেওয়া আছে। আমরা চাইলে এই ভ্যালুজগুলোকে ব্যবহার করে একটা আলাদা টেবিলকে তৈরি করতে পারি প্যাসেঞ্জার্সকে বুঝার জন্য এবং এটাকে বলা হয় একটা পিভট টেবিল। পিভট টেবিল হচ্ছে এমন একটা টেবিল যেটা দুইটা ক্যাটাগরিক্যাল কলামকে রো এবং কলামে রূপান্তর করে এবং তার সাপেক্ষে কোনো একটা নিউমেরিক্যাল কলামের ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। আমি যদি সিম্পলি একটু দেখা দিই, আমরা ফ্লাইটস থেকে, আমাদের ফ্লাইটস ডাটা ফ্রেম থেকেই ডট পিভট নামক একটা পিভট নামক একটা মেথড আছে, ওইটার কাজ একটু ডিফারেন্ট। আমরা পিভট টেবলকে ব্যবহার করতে চাইতেছি। পিভট টেবল নামক এই মেথডটাকে এখানে দিয়ে দিব এবং এটার ভেতরে আমরা এখন বলে দিতে পারি যে আমাদের রো কোনগুলো হবে, কলাম কোনগুলো হবে এবং ভ্যালুস কোনগুলো হবে। তো এই ক্ষেত্রে আমি ইন্ডেক্স দ্বারা বলতেছি রো কোন কলামের ভ্যালুস হবে। সো আমি লেটস সে মান্থ গুলাকে রো আকারে দেখতে চাই, সো আমি এখানে মান্থ লিখে দিব। তারপর আমি কলামস আকারে আমাদের ইয়ার্স এর ভ্যালুগুলোকে দেখতে চাই, তো ইয়ার্স এর ভ্যালুগুলোকে এখানে দেখে নিলাম এবং ভ্যালুস হবে আমাদের প্যাসেঞ্জার ভ্যালুগুলো। সো প্যাসেঞ্জার বানান আমি কি পারুম, PASSENGERS, ইয়েস প্যাসেঞ্জার্স। এবং আমি যদি রান করি তাহলে এখন আমার সামনে একটা এরর আসবে। এররটা হচ্ছে ইয়ার্স দিছি, আমাদের কলাম নেম কি ইয়ার শুধুমাত্র, সো এই ক্ষেত্রে এসটা ভুল হয়েছে এন্ড আমি এখানে একটা পিভট টেবলকে দেখতে পারতেছি। এবং যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে পিভট টেবল হচ্ছে কোনো একটা ডাটা ফ্রেমের দুইটা ক্যাটাগরিক্যাল কলামকে রো এবং কলামে রূপান্তর করবে এবং তাদের সাপেক্ষে কোনো একটা নিউমেরিক্যাল কলামকে রিপ্রেজেন্ট করবে। সো যদি আপনারা লক্ষ্য করেন আমাদের কাছে ইয়ার আছে 1949 থেকে নিয়ে 1960 পর্যন্ত এবং আমাদের মান্থ আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এবং আমরা এই টেবিলটা থেকে ডাইরেক্টলি বুঝে ফেলতে পারতেছি যে কত সালের কোন মাসে কত প্যাসেঞ্জার ছিল। যেমন 1954 সালের লেটস সে জুলাই মাসে কতজন প্যাসেঞ্জার ছিল সেটা আমি দেখতে চাই। সো 1954 সালের জুলাই মাস এন্ড আমি যদি এখানে আসি তাহলে দেখতে পারবো 302 জন ছিল। এবং পিভট টেবিলটা এই কারণেই একটু ভালো যে আমরা যদি এখন একেবারে ডাইরেক্টলি আমাদের ডাটা সেট থেকে খোঁজার চেষ্টা করতাম তাহলে আমাদের একেবারে স্ক্রল করে করে নিচে যেতে হতো, কিন্তু এখন আমাদের সামনে দুইটা কলামের ভেতরে প্যাসেঞ্জার গুলো কিভাবে আছে সেটা আমরা একটা টেবিল আকারে দেখতে পারতেছি। সো এটাকে আমি একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিতে পারি। এখানে একটা ওয়ার্নিং দেখাইতেছে, আপাতত আমি এটাকে ইগনোর করে যাব। অবজার্ভ ট্রু ইন ফিউচার ভার্সন, এখানে আমি জানি না অবজার্ভ ট্রু কোথায় থেকে আসলো। লেট মি জাস্ট সি। অবজার্ভ ডিফল্ট ভ্যালু ফলসে সেট করা আছে এবং এখানে আমাকে বলা হইতেছে যে ডিফল্ট ভ্যালু ফলস ডিপ্রিকেটেড আছে, কয়দিন পরে এটা খুব সম্ভবত ট্রুতে সেট হয়ে যাবে। সো এদিক থেকে আমার তেমন কোনো প্যারা নেওয়ার দরকার নেই। সো আমি এই পিভট টেবিলটাকে একটু সেভ করে নিব একটা ভ্যারিয়েবলে এবং পিভটটাকে একটু দেখে নিব, তাহলে আমাদের কাছে এই পিভট টেবিলটা আছে। এন্ড এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখান থেকে ডাটা বুঝাটা কিছুটা টাফ, তাই না? কারণ এখন আমাদের কাছে অনেকগুলা রো এবং অনেকগুলা কলাম চলে আসছে এবং এখন আমরা হিটম্যাপকে ইফেক্টিভলি ব্যবহার করতে পারি আমাদের 1949 থেকে 1960 পর্যন্ত প্যাসেঞ্জারের হ্রাস, বৃদ্ধি, অগ্রগতি, যত ধরনের জিনিসপাতি আছে সেগুলাকে বুঝার জন্য। সো আমি এখানে SNS.hitmap মেথডটাকে ব্যবহার করব এবং আমাদের পিভট টেবিলটাকে এখানে পাস করে দিব। আমি যদি রান করি তাহলে এখানে দেখতে পারবো আমাদের সামনে একটা সুন্দর হিটম্যাপ চলে আসছে এবং এই হিটম্যাপ থেকে
আমরা এখন গুরুত্বপূর্ণ তথ্যাদি নিয়ে আসতে পারি। সো প্রথমত যেই তথ্যটা আমি এখান থেকে পাইতেছি সেটা হচ্ছে, যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আমাদের বছর যত বাড়তেছে প্যাসেঞ্জার সংখ্যা তত বাড়তেছে, কারণ কালারটা ডার্কার শেড থেকে লাইটার শেডের দিকে আসতেছে এবং আমরা আমাদের সাইড বারের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা সেটাই বুঝতে পারবো। সো এরোপ্লেন ফ্লাইট বছর যাওয়ার সাথে সাথে রিলায়েবল হইতেছে এবং মানুষজন আস্তে আস্তে সেটা আরো বেশি উপলব্ধি করতে পারতেছে এবং অনেক বেশি ফ্লাইটসের সংখ্যা বাইরে যেতেছে। এবং এই ক্ষেত্রে প্যাসেঞ্জার সংখ্যা 1960 সালের দিকে আমি সবচেয়ে বেশি দেখতে পারতেছি। আরও যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে কোনো একটা স্পেসিফিক টাইমেই এই সংখ্যাটা সবচেয়ে বেশি হইতেছে প্রতি বছর। সো এই ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আগস্ট জুলাই মাসের টাইমেই আমরা সবচেয়ে বেশি প্যাসেঞ্জার সংখ্যা দেখতে পারতেছি। সো অ্যাজ টাইম গোজ অন প্যাসেঞ্জার সংখ্যা নর্মালি বাড়তেছে, কিন্তু বেশিরভাগ সময়ই বছরের মিডল বরাবর প্যাসেঞ্জার সংখ্যা সবচেয়ে বেশি হইতেছে। এবং এটা হওয়ার পিছনে রিজন কি হইতে পারে? এটা আমেরিকান কোনো একটা ফ্লাইটেরই ডাটা। সো এই ক্ষেত্রে জুলাই আগস্ট মাসটা ধরতে গেলে কিছুটা ছুটির টাইম এবং ভ্যাকেশনের টাইম, তো সেই ক্ষেত্রে প্যাসেঞ্জারের পরিমাণটা বাড়াই স্বাভাবিক এবং আমরা এখানে সেটাই সুন্দরভাবে দেখতে পারতেছি। এবং আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে আমরা আসলে হিটম্যাপকে ব্যবহার করতে পারি, কিভাবে একটা পিভট টেবলকে তৈরি করতে পারি এবং সেটাকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ভালোভাবে বুঝতে পারি। এবং এই ক্ষেত্রে আপনারা চাইলে কিছু ছোট খাটো এডিটিংও এখানে করতে পারেন, যেমন হিটম্যাপের ক্ষেত্রে আপনারা যদি চান তাহলে খুব সুন্দরভাবে ম্যাপ নামক একটা আর্গুমেন্টকে ব্যবহার করতে পারেন। হিটম্যাপ থেকে আমাদেরকে প্যালেট ব্যবহার করতে দেওয়া হয় না, এটার পেছনে একটা কারণ আছে, আমি এটা আপনাদের জন্য রেখে দিলাম। এক্সপ্লোর করার চেষ্টা করেন যে কেন আমি হিটম্যাপের ক্ষেত্রে প্যালেটকে দেখতে পারি না। সো সি ম্যাপকে ব্যবহার করতে পারি এবং এইটার ভেতরে আমি একটা প্যালেট নামকে দিয়ে দিতে পারি। সো লেটস সে কুল ওয়ার্ম প্যালেটটাকে দেখতে চাই এবং আমি যদি রান করি তাহলে এখানে দেখতে পারবো যে কুল ওয়ার্ম প্যালেটের মাধ্যমে আমি আরো ক্লিয়ারলি এই ডিস্টিংশনটা বুঝতে পারতেছি যে কখন থেকে আসলে শুরু হয়েছে। সো ইফ ইউ লুক এট দিস, 1955 সাল থেকে আসলে এই চেঞ্জটা সবচেয়ে বেশি ভাবে শুরু হয়েছে, তারপরে হঠাৎ করে একেবারে বাইরে গেছে। এর আগে অলমোস্ট নর্মালি দেখা যাইতেছিল সবকিছু। এছাড়াও আপনারা কাস্টমাইজেশনের জন্য আরো কিছু আর্গুমেন্টকে পাস করতে পারেন, যেমন লাইন কালার। এটা আসলে সেট করবে যে আপনার এই প্রত্যেকটা বাক্সের ভেতরে কালারটা কিভাবে সেপারেটেড অবস্থাতে থাকবে। এখন কালারগুলো সব একে অপরের সাথে কানেক্টেড অবস্থাতে আছে। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে হোয়াইট দিয়ে দিই তাহলে আমাদের প্রত্যেকটা কালার হোয়াইট কালার দিয়ে সেপারেটেড হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে হয় নাই। এটার পিছনে কারণ হচ্ছে যে আমি লাইন উইথটাকে বলে দিই নাই। সো আপনারা লাইন উইথকেও বলে দিতে পারেন। আমি এখানে লাইন উইথ 1 দিয়ে দিলাম। আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে এখন প্রত্যেকটা কালার সাদা রং দিয়ে সেপারেটেড হয়ে গেছে। এবং এটা মাঝে মধ্যেই আপনারা যদি চান, দরকার যদি কখনো পড়ে, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা হিটম্যাপের ব্যবহার এবং সাথে সাথে আরও কিছু খুঁটিনাটি জিনিসপাতি সম্পর্কে নলেজ গেইন করতে পারছেন এবং আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে।